আপনারা দেখছেন একুশে টেলিভিশন। হেফাজতের মিছিলে জামায়াত শিবির উদ্দেশ্য ছিল অরাজক পরিস্থিতি তৈরি, বলছেন বিশ্লেষকরা। কল্যাণ বোর্ড আর পেনশনের টাকা পেতে ঘুরতে হয় দিনের পর দিন, দুর্ভোগে বেসরকারি শিক্ষক কর্মচারীরা। একটি সেতুর অভাবে ৩ উপজেলার বাসিন্দাদের দুর্ভোগ, রশি টানা নৌকায় পারাপার। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি একুশে দেশের সংবাদে, আর আপনাদের সাথে থাকছি আমি তাসনিম আফিফা। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushe24 অনলাইনে। এবার হেফাজতে শামিল হচ্ছে জামায়াতের নেতাকর্মীরা। সম্প্রতি রাজধানীতে হেফাজতের ফ্রান্স বিরোধী বিক্ষোভ মিছিল ঘিরে ছিল জামায়াত কর্মীদের সরব উপস্থিতি, আর এর পেছনে বড় কোনো ষড়যন্ত্র ছিল বলে মনে করছেন আলেম সমাজ। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন অরাজক পরিস্থিতি তৈরি করাই ছিল জামায়াতের উদ্দেশ্য। ইয়াকুব লিটনের ক্যামেরা বিস্তারিত জানাচ্ছেন দীপু শিকদার। 2013 সালের 5 মে হেফাজতের পূর্ব নির্ধারিত সমাবেশ ঘিরে দিনভর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে দফায় দফায় সংঘর্ষ। সরকারি বেসরকারি সম্পদ ভাঙচুর ও বিভিন্ন স্থাপনায় আগুন ধরিয়ে দেয় হেফাজত কর্মীরা। পরে অভিযানের মধ্য দিয়ে দমন হয় নাশকতা। পরবর্তীকালে তদন্তে বেরিয়ে আসে নাশকতার পেছনে হাত ছিল জামাত শিবিরের। সম্প্রতি রাজধানীতে ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচিতে বহু মানুষ জড়ো হয়। মূলত হেফাজতের মিছিলে এসে মেলে জামাত কর্মীরা। কর্মসূচিতে জামায়াতের অর্থায়নও ছিল। নেতৃত্বে ছিলেন দেলোয়ার হোসেন সাইদির পুত্র শামীম সাইদি। আমরা তো মুসলমান হিসেবেই অংশগ্রহণ করছি, এবং সেখানে আমরা যারা ছিলাম সেখানে তো হেফাজত ইসলামের কোন নেতৃবৃন্দ ছিলেন না, মানে বিশেষ করে আমি যে ব্যানারের সাথে ছিলাম। কাজেই হেফাজত ইসলামের সাথে আমাদের কিন্তু কোনো দূরত্ব নেই। তবে আলেমরা মনে করেন সমাবেশের গায়ে কালিমা দিতেই সেদিন জামাত এসে মিশেছিল। আমরা অবশ্যই বিবৃত বিষয়গুলো আমরা লক্ষ্য করেছি যে আমাদের রাসূলুল্লাহ আলাইহিস সাল্লামের দাবির মধ্যে অনেকে রাজনৈতিক দাবিও ঢুকিয়েছে। হেফাজতের সাথে অনেক নেতারাও এরকম রয়েছে যারা জামাতের সাথে লিয়াজু কমিটিতে রয়েছে, যেটা আমরা জানি 20 দলীয় জোটের সাথে রয়েছে। তো তাদের সাথে দেখা যায় যে তারাও অনেক সময় একমত হয়ে এই আন্দোলনগুলো করে। জামাতের এই সূক্ষ্ম কৌশল থেকে বাঁচতে হেফাজতের নীতি নির্ধারকদের সতর্ক হওয়ার পরামর্শ দেন এই ইসলামী চিন্তাবিদ। শুধু জামাত ইসলাম না, যে কোনো উগ্রবাদী দলই আমাদের জন্য ক্ষতিকর। হেফাজতে ইসলাম যারা, তারাও কিন্তু তাদেরও মৌলিক কথা হলো শান্তি, কিন্তু তারপরে তাদের সাবধান থাকা দরকার যে এখানে এমন কোনো লোক অনুপ্রবেশ না করে যার কারণে তাদের ভালো কিছু খারাপে যাতে পরিণত হয়ে যায়। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত সংগঠনটি এখনো বিদেশি শক্তির মদত পাচ্ছে। হেফাজত যেটি ডাক দিয়েছে সেখানে জামাতের সহযোগিতা এটা আজকের না। এরকম রাজনৈতিক সমাবেশ করে যদি কোনো অঘটন ঘটে যায় সেটি বাংলাদেশের যে ভাবমূর্তি আছে সেটাকে মারাত্মকভাবে ব্যাহত করবে। তো সেইগুলোই হচ্ছে আমাদের ঝুঁকি বা আমাদের নতুন থ্রেট। 5 মের ঘটনা থেকে হেফাজতে শিক্ষা নেওয়া উচিত বলে মন্তব্য করেন এই নিরাপত্তা বিশ্লেষক। এখানে যে হুমকি ধামকি দেওয়া হচ্ছে এগুলো আসলে একটা প্রেশার তৈরি করা হচ্ছে। দীপু শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। বকেয়া বাড়ি ভাড়ার টাকা আদায়ের জের ধরে নারায়ণগঞ্জ শহরের নলুয়াপাড়ায় মেহেদী হাসান নামে এক ভাড়াটেকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাত 11:30টার দিকে এই ঘটনা ঘটে। নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান মেহেদী হাসানের ছোট ছেলে আলামিন রানার বাড়িতে ভাড়া থাকতেন। বকেয়া বাড়ি ভাড়ার জন্য আলামিনকে মারধর করে। এ সময় তার বাবা মেহেদী বাধা দিলে তাকেও পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে তাকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানায় ঘটনার পর থেকে বাড়ির মালিক সহ জড়িতরা পলাতক, তাদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে। আমাদের বিশেষ আয়োজন জনদুর্ভোগ। অবসরের পর নানামুখী সংকটে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা। পেনশন আর কল্যাণ বোর্ডের টাকা তুলতে ঢাকার অফিসে তাদের ঘুরতে হচ্ছে দিনের পর দিন। কর্তৃপক্ষ বলছে জেলা পর্যায়ের শিক্ষা অফিসের চেয়ে কম লোক নিয়ে লাখো শিক্ষকের সেবা দিচ্ছেন তারা। সোহেল তালুকদারের ক্যামেরায় আরো জানাচ্ছেন অখিল পোদ্দার।
কিশোরগঞ্জের RS আইডিয়াল কলেজের অধ্যক্ষ ডক্টর গুলশানারা বেগম অবসর আর কল্যাণ ফান্ডের টাকার জন্য ঘুরছেন বহুদিন। হার্টের রোগী গুলশানারার বুকের ব্যথার চেয়েও টাকা না পাওয়ার ব্যথাটা যেন অনেক বেশিই প্রকট। একবার কলেজে যাচ্ছি, একবার ঢাকায় আসছি, একবার অসুবিধা বোর্ডে আসছি। জীবনের একটা অর্জন, এই অর্জনটি ভোগ না করেই কি আমি মরে যাব? শেরপুরের শ্রীবদী উপজেলার আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক আব্দুল কাদেরের অবস্থাও তথৈবচ। বসার জায়গা পেলাম না, কোনো ডাক্তার নাই, বাথরুম নাই। পলাশীর ব্যানবেইজ ভবনের নিচতলায় জীর্ণ শীর্ণ কটি রুমে অবসর বোর্ড আর কল্যাণ ট্রাস্টের অফিস, যেখানে সারা দেশ থেকে আসা শিক্ষক কর্মচারীদের জন্য নেই কোনো রেস্টরুম, নেই ক্যান্টিন, মেডিকেল সুবিধা কিংবা প্রতিবন্ধীদের বসার জায়গা। আমি ওপেন হার্ট সার্জারি করেছি। অবসরের টাকার জন্য আমি এখানে এসেছি, কিন্তু এখন পর্যন্ত টাকা পাইনি। তবে আজকে সুখের বিষয়, আমাদের সদস্য সচিব অধ্যক্ষ স্যার উনি আমার ফাইলে সই করলেন। আশা করি আমি শীঘ্রই টাকা পেয়ে যাব। ঝিনাইদহ থেকে এসেছি, তো আমার ভাই একজন শিক্ষক ছিলেন। এখানে এসে দেখি যে জনবলের অভাব আছে। রাজশাহী বাগমারা মতেহারা হাই স্কুলের শিক্ষক, চোখে মোটেই দেখি না। আমার হার্টেরও সমস্যা এবং ফুসফুসেরও সমস্যা রয়েছে। জনবল কাঠামোর বিভিন্ন সমস্যার কারণে টাকাটা পেতে দেরি হচ্ছে। কল্যাণ আর অবসর বোর্ডের সচিবেরা বলছেন, শিক্ষকদের ভোগান্তি দূর করতে কিছু পদক্ষেপ জরুরি হয়ে পড়েছে। অফিসের অবকাঠামো নাই, তাদের বসার কোনো জায়গা দিতে পারি না, তাদের একটা ওয়াশরুম নাই। এই বয়োবৃদ্ধ মানুষগুলি নির্ধারিত একজন ডাক্তার থাকা দরকার। আমাদের জনবল কাঠামোতেই এটা থাকা উচিত, অবশ্য এটা নেই। আমার জনবল কাঠামোতে 48 জন কর্মচারী কর্মকর্তা আছে, সেখানে প্র্যাকটিক্যালি আমরা আছি 15 থেকে 16 জন। তাহলে আমি 5,40,000 শিক্ষক, 33,000 স্কুল মাদ্রাসা আমি সেবা দিই। আমার 10-12 জন, একটা শিক্ষা অফিসেও জেলা শিক্ষা অফিসে একটা বেশি স্টাফ থাকে। নানামুখী সমস্যার কারণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষকেরা নাজেহাল হচ্ছেন অবসর আর কল্যাণ বোর্ডের টাকা নিতে এসে। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে 21শে টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন। 21শে টেলিভিশনে পৌঁছে যাব আমি অখিল পোদ্দার, আর 21শে টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে। 21শে টেলিভিশন। ডাকাতিয়া নদীর উপর একটি সেতুর অভাবে দুর্ভোগে রয়েছেন ফেনী সদর ও দাগনভূঞা সহ কুমিল্লার 14 উপজেলার বাসিন্দারা। তাদের একমাত্র ভরসা হাতে রশি টানা নৌকা। শিক্ষার্থী ও অসুস্থ রোগী সহ সবাইকে নানা বিড়ম্বনার মধ্য দিয়ে পার হতে হয় নদীটি। জনপ্রতিনিধিরা শুধু আশ্বাস নিচ্ছেন না কার্যকর কোনো ব্যবস্থা। ফেনী প্রতিনিধি নজরুল ইসলাম রঞ্জুর রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আল ইসলাম। কুমিল্লার 14 গ্রামের বান্দেরজলা গ্রাম ও ফেনীর দাগনভূঞা কৈখালী এলাকার ডাকাতিয়া নদীর ওপর একটি সেতুর অভাবে দুর্ভোগে আছে 3 উপজেলার বাসিন্দারা। ঝড় বৃষ্টিতে ঘাটে থাকে না নৌকা। দীর্ঘ সময় অপেক্ষা সহ বৃদ্ধ মুমূর্ষু রোগীকে জরুরি সেবা ও বিদেশগামী যাত্রী, ব্যবসায়ী সহ সাধারণ মানুষের প্রয়োজনে জেলা শহরে যেতে হলে পড়তে হয় ভোগান্তিতে। দীর্ঘদিনের দাবি, বৃষ্টি হলে আমাদের এলাকার লোকজনের লক্ষ লক্ষ মানুষের উপকার হবে, যাতায়াতের উপকার হবে, ছাত্রছাত্রীর উপকার হবে। আমার করার কিছুদিন পরে, সপ্তাহ 10 দিন 15 দিন পরে এটা ভেঙে যায়। প্রবাসীরা আছেন, রাত্রিবেলা অনেক সময় আসে, ওনারা পারাপার হতে পারে না নৌকার অভাবে। কোনো সময় ভিজে বাড়ি যেতে হয়, বৃষ্টির সময় আরো কষ্ট হয়। আর নদীর দুপাশে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি বিভিন্ন দপ্তর। স্থানীয়রা নিজ উদ্যোগে বাঁশের সেতু তৈরি করলেও তীব্র স্রোতে 3 বছর আগে সেটি ভেঙে যায়। কৃষকদের অনেক অসুবিধা হচ্ছে। ওনাদের ফসল ওনারা উৎপাদন করার পরে ন্যায্য মূল্যে তারা এখানে বিক্রি করতে পারছে না। বৃষ্টি হওয়ার পরে যে তারা তাদের ফসল গঞ্জে গিয়ে, শহরে গিয়ে তারা বিক্রি করতে পারবে, তারা তাদের ফসলের ন্যায্য মূল্য পাবে। সেতুর দাবিতে মানববন্ধন সহ জনপ্রতিনিধিদের জানিয়েও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তবে স্থানীয় সাংসদ জানালেন সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। আমার নির্বাচনী এলাকায় মাননীয় প্রধানমন্ত্রীর অনুগ্রহে, তার দয়ায় কোটি কোটি টাকার উন্নয়নমূলক কাজ করিয়েছি। এই ব্রিজটি আমরা এখান থেকে এস্টিমেট করেছি প্রায় 3 থেকে 4 কোটি টাকা লাগবে এই ব্রিজটি করতে। আশা করি এই অর্থ বরাদ্দ হবে, হাজার হাজার লক্ষ লক্ষ লোক এই ব্রিজের উপর দিয়ে যাতায়াত করবে, ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে। দ্রুত ডাকাতিয়া নদীর ওপর একটি সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর। মাসুম আলিসা, 21শে টেলিভিশন।
বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কাছে প্রায় ৩০০ কোটি টাকা কর পাওনা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের। বকেয়া এই কর আদায় না হওয়ায় আর্থিক সংকটে পড়েছে প্রতিষ্ঠানটি। তবে কর্মকর্তারা বলছেন সংকট কাটিয়ে উঠতে কর আদায়ের উদ্যোগ নেওয়া হয়েছে। চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। সিটি কর্পোরেশনের তথ্য বলছে চট্টগ্রামে সরকারি হোল্ডিং ১,৫১৬টি। সরকারি এসব প্রতিষ্ঠানের হোল্ডিং ট্যাক্স বাবদ পাওনা ২৮০ কোটি টাকার বেশি। বিপুল পরিমাণ কর বকেয়া থাকায় নিয়মিত কার্যক্রম পরিচালনায় হিমশিম খেতে হচ্ছে সিটি কর্পোরেশনকে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এই আদেশ যদি আমরা এখানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে বাস্তবায়ন করতে পারি, তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় আমাদের আর খুব বেশি সমস্যা হবে না। নগর উন্নয়ন কার্যক্রম পরিচালনা এবং আধুনিক ও পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে পৌর কর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, বলছেন নাগরিক আন্দোলনের নেতারা। সিটি কর্পোরেশনের মেয়রের বর্তমান যে ক্ষমতা, আইনগত ক্ষমতা আছে, সেটা কিন্তু খুবই সীমিত। হ্যাঁ, এক্ষেত্রে কাঙ্ক্ষিত সেবা দিতে গেলে অবশ্যই সিটি কর্পোরেশনের পুরো ক্ষমতায়নকে এটা ঢেলে সাজানো দরকার এবং মেয়রের ক্ষমতা অনেক গুণে বাড়ানো দরকার। বকেয়া পৌরকর আদায়ে মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়া গেছে, জানিয়েছে সিটি কর্পোরেশন। যারা এই শহরের সুযোগকে ব্যবহার করে টাকা কামায়, তারা প্রাপ্যটা দিচ্ছে না। এটার জন্য এখন আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে চিঠি লিখতেছি। এই শহর বিরাট অর্থনৈতিক এবং ভৌগোলিক সক্ষমতা আছে, এটাকে আমরা ব্যবহার করে টাকাটা আদায় করার চেষ্টা করব। বকেয়া থাকা পৌরকর আদায় করা গেলে নগরবাসীর কাঙ্ক্ষিত সেবা দেয়া আরও সহজ হবে বলেও জানান তিনি। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। নড়াইল জেলা যুবলীগের আহ্বায়ক ও নড়াইল ভিশন ডিজিটাল ডিশলাইনের স্বত্বাধিকারী ওয়াহিদুজ্জামানের উদ্যোগে বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন ভিত্তিক ৬০ ফুট দৈর্ঘ্যের মুরাল নির্মাণ করা হয়েছে। নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রবেশদ্বারে মুরালটির উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুভাষ চন্দ্র বোস। বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ, ১৯৭৫ সালের ১৫ই আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা মুরালটি তুলে ধরা হয়েছে। সারা দেশে নানা খবর নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। জামালপুরে গৃহবধূ আকলিমা হত্যার আসামিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন ও মিছিল। মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদী ভাঙন রোধে মানববন্ধন। পূর্ণাঙ্গ বেতন ভাতার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে ঝিনাইদহ ডায়াবেটিক হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরা। সিলেটের পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে বৃহত্তর সিলেট পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী শ্রমিক ঐক্য পরিষদের সমাবেশ। বরগুনার সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধে অবস্থান কর্মসূচি। ব্রাহ্মণবাড়িয়ার প্রতিভাবান তরুণ কবি ও সংস্কৃতি কর্মী সৈয়দ মুনাব্বির আহমেদ তনন হত্যার প্রতিবাদে শোক মিছিল ও প্রতিবাদ সভা। দিনাজপুরের নবাবগঞ্জে জাতীয় উদ্যানের অন্যতম আকর্ষণ আশুরার বিল রক্ষা সহ ৫ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান। করোনাকালে শুধুমাত্র মৌখিক পরীক্ষার মাধ্যমে আইনজীবী সনদের দাবিতে রংপুরে মানববন্ধন ও সমাবেশ। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে রংপুর নগরীর ব্র্যাক লার্নিং সেন্টারের সেমিনার। করোনা দ্বিতীয় পর্যায়ে সংক্রমণ প্রতিরোধে নাটোরে সচেতনতামূলক প্রচার অভিযান উপলক্ষে আলোচনা সভা, মাস্ক ও লিফলেট বিতরণ। চাপাই নবাবগঞ্জে বায়ার গ্রুপের উদ্যোগে কৃষকদের মাঝে অ্যারাইজ তেজ গোল্ড ধানের বীজ বিতরণ। ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। শেষ করছি একুশে দেশের সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। হেফাজতের মিছিলে জামায়াত শিবির উদ্দেশ্য ছিল অরাজক পরিস্থিতি তৈরি, বলছেন বিশ্লেষকরা। কল্যাণ বোর্ড আর পেনশনে টাকা তুলতে ঘুরতে হচ্ছে দিনের পর দিন, দুর্ভোগে বেসরকারি শিক্ষক কর্মচারীরা। একটি সেতুর অভাবে ৩ উপজেলার বাসিন্দাদের দুর্ভোগ, রশি টানা নৌকায় পারাপার। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124online-এ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিরাপদে থাকুন, 21-এর সাথে থাকুন।